নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা এইভাবে মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি। তাদের দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়। যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল, সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। মা বোনদেরকে অপমান করার তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন জাফর। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4 বছর, আজমিনা রাদওয়ানের 7 বছর করে সাজা। জমির বরাদ্দ বাতিলের নির্দেশ। এবং নৈরাজ্যের মধ্যেই ফের বাড়ল এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারে 50 টাকা বাড়লেও মিলছে না নির্ধারিত দরে। আমদানি সংকটে দ্রুতই স্থিতিশীল হওয়া নিয়ে শঙ্কা। নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। তাদের নেতা যে ভাষায় মন্তব্য করেছেন তা কলঙ্কজনক। ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, যারা স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। পরে যশোরে জনসভায় যোগ দিয়ে ভোট গণনায় দেরির নামে কেউ সুবিধা নিতে চাইলে জনগণকে প্রতিরোধের আহ্বান জানান তারেক রহমান। খুলনার মাটিতে 22 বছর পর তারেক রহমান। বেলা 12:15টায় নগরীর খালিশপুরের প্রভাত স্কুল মাঠে জনসভাস্থলে আসেন বিএনপি চেয়ারম্যান। অপেক্ষমান লাখো জনতা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। সকাল থেকেই খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জনতার ঢল নামে প্রভাত স্কুল মাঠে। হাতে ধানের শীষ নিয়ে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। অন্তত 10 কোটি জনসংখ্যা। বক্তব্যের শুরুতেই উপকূলীয় এলাকার নানা সমস্যা ও সংকট সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। এ সময় জামায়াত আমিরের এক্স পোস্টে নারীদের নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। এমন আচরণের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, অসম্মানজনক ভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আইডি হ্যাক হয়েছে জামায়াতের এমন দাবিকে মিথ্যা অভিহিত করে প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে যারা ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি। তাদের এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। গদবাঁধা বক্তব্য নয়, সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইছেন তিনি।
খুলনার পর যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, ভোট গণনায় সময় বেশি লাগবে বলে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিরোধে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। ভোট গণনা করতে দেরি হবে, এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন? দেশ পুনর্গঠনে ধানের শীষের পক্ষে ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সমর্থন নিয়েই বিএনপি শুরু করবে তার কাজ। হাসান ওয়ালি, সময় সংবাদ। নারীদের হেনস্থা করে একটি দল জামায়াতের পেছনে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারের নির্বাচনী জনসভায় তিনি বলেন, এসব করে গণজোয়ার ঠেকানো যাবে না। ক্ষমতায় গেলে নারীদের সম্মানজনক কর্মসংস্থান ও নিরাপদ দেশ গড়ারও প্রতিশ্রুতি জামায়াত আমিরের। নির্বাচনী প্রচারণায় কক্সবাজারে জামায়াত আমির। তার আগমনকে কেন্দ্র করে শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে তৈরি হয় জনস্রোত। জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নেন সীমানা প্রাচীরে, কেউ বা দালানের ছাদে। দুপুর 1টার কিছু পরে মঞ্চে আসেন জামায়াত আমির। স্থানীয় পর্যটন শিল্পের উন্নতি করা সহ প্রতিশ্রুতি দেন নানা উন্নয়নের। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। বক্তব্যে বলেন, নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লেগেছে একটি দল। ক্ষমতায় গেলে জামায়াত নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ বাংলাদেশ গড়বে বলেও আশ্বাস দেন তিনি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে। ডাকাতের মতো, ছুরের মতো লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়। কি করবে, কি বলবে, হিসাব খুঁজে পায় না। এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। এরপর চট্টগ্রামের লোহাগড়ার পদুয়ার জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখানে বলেন, ব্যর্থতা দেখতে পেয়ে চোখে সর্ষে ফুল দেখছে একটি দল। 12ই ফেব্রুয়ারির পর দেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। যারা মাথা গরম করেছেন, মেহরবানি করে ঠান্ডা করুন। ওই মাথা গরমে আমাদের কিছুই আসা যায় না। আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার আমাদের কোনো সময় নেই। আগামীর নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগল পারা। আমাদের পিছনের দিকে ডাইনে বামে তাকানোর কোনো সময় নাই রে ভাই। পরে সীতাকুণ্ডে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে টাকার বিনিময়ে ভোট চাইলে পুলিশে দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে অন্য কিছু, আমি আর এটা মুখে নিলাম না। বুঝতে পারছেন? এরা দান্দাবাজ, এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। যারা মানুষের ভোট, গরিব হোক ধনী হোক, এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই, এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে। এর আগে সকালে দেশের সর্বদক্ষিণের উপজেলা মহেশখালীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে লবণ শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। বলেন, পচে যাওয়া নেতৃত্ব এবং অপরাজনীতির সংস্কৃতি পরিবর্তন করবে তার দল। বন্দরনগরী চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন এলাকায় জনসভাকালে এইসব অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনার কথা জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে 11 দলীয় ঐক্যের পক্ষে ভোট চান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। রাজধানীতে নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। একদিকে প্রতিপক্ষের দিকে ছুঁড়ছেন অভিযোগের তীর, অন্যদিকে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে প্রচারে জোর বাড়ছে প্রার্থীদের। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও এর প্রভাব পড়েনি গণসংযোগে।
সোমবার ঢাকা 6 আসনের গেন্ডারি এলাকায় প্রচারে গিয়ে বিএনপি প্রার্থী ইশাক হোসেন বলেন, একটি বিশেষ দল ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে। নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে। তারা নিরাপত্তা দিতে পারবে না। যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না। ঢাকা 8 আসনের শাহজাহানপুরে গণসংযোগে মির্জা আব্বাস বলেন, নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়। এদিকে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন আব্দুস সালাম। জনগণের সমর্থন নিয়ে আগামীর সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওনার অবস্থান থেকে নারীদের সম্বন্ধে এরকম কুরুচিপূর্ণ নোংরা মন্তব্য ওনার করা ঠিক হয় নাই। আইডি হ্যাক হয়েছে, সার্বভৌম মিথ্যা কথা। গুলশান বনানীর মানুষ তারেক রহমানের বিকল্প কিছু ভাবতে পারে না। আগামী 12 তারিখ বিপুল ভোটে তারেক রহমানকে জয়লাভ করাবে। আজকের এই মিছিল এটাই প্রমাণ করে। রামপুরার কুঞ্জবনে গণসংযোগের সময় 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। চাঁদাবাজি বন্ধে কাজ করার আশ্বাস দিয়ে প্রচারণা চালান ঢাকা 8 আসনের 11 দলীয় প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। আর মাইকিং মিছিল ছাড়াই ভোটারদের কাছে টানার চেষ্টায় ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে। মানুষকে হত্যা করে লাশের উপর দিয়ে তারা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। আমার একটাই জায়গা, ভরসার জায়গা, সেটা হলো জনগণ এবং আল্লাহর উপরে ভরসা। তো সেটার প্রতি আমি ফোকাস করতেছি এবং মানুষের কাছে যাচ্ছি। আমরা ভিন্ন ধারার রাজনীতি করছি। আমরা কোটি টাকা খরচ করছি না, কোনো শোডাউন করছি না, কোনো মাইকিং করে মানুষের দুর্ভোগ করছি না। একেবারেই যতখানি কম ডিসরাপশন করে আমাদের প্রচারণা করা যায় সেভাবে আমরা আগাচ্ছি। ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান বলেন, যতই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হোক, জনগণ বিশ্বাস করবে না। যারা নারীদের উপরে উত্ত্যক্ত করে, নারীদেরকে হরণ করে, ধর্ষণ করে, তারাই আবার বলতেছে যে নারীদের উপরে আমাদের আমিরের কথা। সুতরাং মানুষ এটা বিশ্বাস করে না। 10 ফেব্রুয়ারির মধ্যে সব ভোটারের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টায় প্রার্থীরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। শ্রমিক ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। নিউ মুরিন টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদ। কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ উপদেষ্টার। প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে পরিবারকে সরকারি জমি দেওয়ার দায়ে শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজুকের জমি বরাদ্দের জন্য চাপ দেয় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 4 বছর, আজমিনা সিদ্দিক ও রাজওয়ান সিদ্দিককে 7 বছর করে সাজা দেওয়া হয়েছে। জমির বরাদ্দ বাতিলের আদেশও দেন আদালত। মৃত্যুদণ্ড ও 26 বছরের জেল মাথায় নিয়ে দুর্নীতির আরও 2 মামলায় সাজা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষমতার অপব্যবহার করে পরিবারের নামে 20 কাঠা সরকারি জমি বরাদ্দ দেয়ায় তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার রায় ঘোষণায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম জানান, পূর্বাচলে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে 20 কাঠা জমি বরাদ্দের আদেশ দেন শেখ হাসিনা। যদিও রাজধানীতে তাদের ফ্ল্যাট ও প্লটের তথ্য হলফনামায় গোপন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে কারাদণ্ড ও 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত। ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করেছে। আদালতে একজনের জবানবন্দিতে বেরিয়ে আসে, শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে ভাই বোনের নামে জমি বরাদ্দের জন্য চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে রাজুকে আবেদন ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দের জন্য আদেশ দেওয়া হয়। ফলে নিজ নামে জমি না নিলেও অভিযুক্ত হন টিউলিপ সিদ্দিক। 2 মামলায় তাকে মোট 4 বছর কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। টিউলিপ সিদ্দিককে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে, এই বিষয়টা প্রধানমন্ত্রী কার্যালয়ের 2 জন কর্মকর্তা কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন। এছাড়া রাজুক ও গণপূর্তের 14 জনকে 5 বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে আত্মসমর্পণ করে খুরশিদ আলমকে 2 বছরের সাজা দেওয়া হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে।
এপস্টেইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড়, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। প্রকাশিত নথিতে বিশ্ব নেতা ও ধনকুবেররা, বিতর্কের মুখে ক্লিনটন দম্পতি। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটে অচল অবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। অচল হয়ে পড়েছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে শ্রমিক সংগঠনগুলো। কর্মবিরতির প্রভাবে অচলাবস্থা বন্দর ছাড়িয়ে সরবরাহ ব্যবস্থায় ছড়িয়ে পড়ায় রমজানের আগে পণ্যমূল্য বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বদলির সাথে এটা কোনো সম্পর্ক নাই। সচিবালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন, নির্বাচন ও রমজানের আগে এ ধরনের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। পোর্টে অচল অবস্থা তৈরি করছে পোর্টেরই কর্মচারী, যারা সরকারি কর্মচারীও বটে। পোর্টকে বলা হয়েছে পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। এদিকে রমজানের নিত্যপণ্য বহনকারী জাহাজের মালামাল খালাস না করায় মালিকদের সঙ্গে বৈঠকের পরেও অগ্রগতি না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন নৌ পরিবহন উপদেষ্টা। এই 600 ভেসেল কাদের? 2-4টা নাম তো আমি জানি, এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কিন্তু তাদেরকে অলরেডি বলা হয়েছে, মালিকদেরকে ডাকা হয়েছে যে তোমরা যদি এটাকে নিয়ে আরো বেশি লিঙ্গার করো তাহলে উই উইল বি কম্পেলড নেম ইউ। বন্দর ব্যবস্থাপনা নিয়ে সরকার দেশবিরোধী কোনো চুক্তি বাস্তবায়ন করবে না বলেও জানান উপদেষ্টা। রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে এমন কোনো কাজ করছে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সময় টেলিভিশনের সিইও জোবায়ের বাবু বলেন, গণমাধ্যম এখন আগের মতো নেই। অনেকেই এই মাধ্যমকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। অডিও ও ভিডিও টেম্পারিং থেকে বাঁচতে এবং এআই ভিত্তিক বিভ্রান্তিমূলক ভিডিও থেকে মুক্ত হতে ফ্যাক্ট চেকের ওপর জোর দেন তিনি। এ সময় উপস্থিত অন্য বক্তারা সরকার ও জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে মিডিয়া লিটারেসির দিকে গুরুত্ব দেন। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারিতে নাম আসছে একের পর এক বিশ্ব নেতার। নতুন নথিতে নাম আসায় বিতর্কের মুখে পড়েছেন ক্লিনটন দম্পতি। এর মধ্যেই পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী। বিতর্কের মুখে যুক্তরাজ্যে লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। এর আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে উঠে আসে তার নাম। And thank you very much.